কয়েক সেকেন্ড পর চট করে মাথায় কিছু খেলে গেল আমার। হয়তো বুঝতে পারলাম কে এই মহান কাজটা করতে পারে। কাল রাতে ভীষণ রকমের ভয় পাওয়ার ফলে কথাটা আমার মাথাতেই আসেনি। এই মহান কাজটা হয়তো রাহাত ছাড়া আর কারো নয়। ওর তো নতুন নতুন ফোনের সিমের অভাব নাই, সেটা তো খুব ভালোভাবে জানা আছে আমার। কালকের অজানা নাম্বার থেকে কল আসার মূল কারণটা যে আমাকে ভয় দেখানো, সেটা নিশ্চিত আমি। দাঁতে দাঁত চেপে রাগী গলায় সবার দিকে তাকিয়ে বলতে লাগলাম, ওই কাজটা যে কালকে রাতে কোন শয়তান করেছে সেটা ভালোভাবে বুঝতে পেরেছি। নুন ঝাল দিয়ে যে তাকে চিবিয়ে খায়নি এটাই তার ভাগ্য, কিন্তু ঝাড়ু দিয়ে পিটুনি খাওয়া যে তার কপালে আছে সেটা হয়তো সে জানে না। আমার কথা শুনে খুব খুব করে কেসে উঠলেন তাসফি ভাই। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলেও রিফাপু ও রাহাত হাসতে লাগলো। তাসফি ভাইয়ার দিকে একবার তাকালাম, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে রাহাতের দিকে রাগী চোখে তাকিয়ে আবারও বলতে লাগলাম, এই শয়তান, তুই আমার সাথে এমন করেছিস কালকে, তাই না? সত্যি করে বল, বলছি। সারাদিন আমার পেছনে পড়ে থাকা তোর খুব ভালো লাগে, তাই না? জানিস কাল কতটা ভয় পেয়েছিলাম? আমার কথা এবার রাহাত খুব খুব করে কেসে উঠলো। ও হয়তো বুঝতেই পারেনি আমি ওর কথা বলবো। রিফাপু সমানে রাহাতের পিঠ ডলে যাচ্ছে। রাহাত কাশি থামিয়ে করুণ চোখে তাসফি ভাইয়ের দিকে তাকালো, তারপর আমার দিকে তাকিয়ে বলে উঠলো, দেখলাম তোর সাহস কত দূর। খুব তো বড়াই করে বলিস, তোর খুব সাহস বেশি, কিন্তু কালকেই দেখা সব শেষ, প্রমাণ হয়ে গেল ভিতর ডিম একটা। তোকে তো কথা শেষ করতে পারলাম না, তার আগে আমার মা জননী এসে গলা বাড়িয়ে ডাকতে লাগলো তাদের আদরের ছেলে তাসফিকে। তাসফি, কি রে বাবা, কখন খাবি তোরা? কতটা বেলা হয়ে গেছে দেখেছিস? এসব পরে করিস, আগে সকালের খাবারটা খেয়ে নে সবাই, তারপর এসবে হাত লাগাস, কত কাজ পড়ে আছে এখনো। আমি আসছি মামি, তুমি যাও। তাড়াতাড়ি তোরা সবাই আয়। বিয়ে বাড়িতে কত কাজ চারদিকে। বলতে বলতে চলে গেল মা জননী আমার। এখানে যে আমিও আছি সেটা যেন তার চোখেই পড়লো না। তাদের আদরের ছেলেটাকেই চোখে পড়লো শুধু, আমরা যেন এখানে কেউ নেই। চল সবাই, খাওয়ার পর এই সাইডের কাজটা শুরু করলেই হবে। মামি তো আর সারাদিন খাবার নিয়ে বসে থাকবে না। সায় দিল সবাই তাসফি ভাইয়ার কথায়। রাহাত একটু পর পর হেসে যাচ্ছে আমাকে দেখে, আর আমি রাহাতের উপর রাগ নিয়ে কটমট চোখে তাকিয়ে আছি ওর দিকে। আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তাসফি ভাই বললেন, তোকে আবার কেমন করে বলতে হবে যাওয়ার কথা? তোর জন্য কি মামি সারাদিন ধরে খাবার নিয়ে বসে থাকবে নাকি? বেয়াদব। যাচ্ছি তো, আর তোকে তোকে তো আমি ঝাড়ু পেটা করবই, মনে রাখিস। যাচ্ছি তো কথাটা তাসফি ভাইয়াকে বললেও শেষ কথাটা রাহাতকে উদ্দেশ্য করেই বললাম বলেই আর ওখানে দাঁড়ালাম না। গটগট পায়ে এগিয়ে আসতে লাগলাম বাসার দিকে। কি মনে করে আমাকে সবাই? কাল না হয় একটু ভয় পেয়েছিলাম, তাতে সবার কি হাসাহাসি, আর ওইভাবে অন্ধকারে হুট করে এসে হলুদ ছোঁয়ালে ভয় পাওয়াটাই স্বাভাবিক নয় কি? যেতে যেতে একবার পেছনে তাকালাম, সবাই হাসি মুখে বাসার দিকে আসছে। চোখটা তাসফি ভাইয়া ও রাহাতের ওপর পড়তেই সব রাগগুলো তাদের উপরে এসে জমা হলো। সহ্য হচ্ছে না আর এই দুটোকে। সামনে তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। খাওয়ার কথা শুনে সত্যি প্রচন্ড খিদে পেয়েছে এতক্ষণে। আর কিছু না ভেবে তাড়াতাড়ি করে বাসায় ঢুকে পড়লাম। রূপা, এই রূপা, দরজা লাগিয়ে রেখেছিস কেন? খোল তো তাড়াতাড়ি। উচ্চ স্বরে কণ্ঠটা ভেসে আসতেই ড্রেসিং টেবিলের আয়নার থেকে চোখ সরিয়ে দরজায় ত্যাগ করলাম। গলাটা আব্বুর চাচাতো বোন তাহেরা ফুপির। ফুপিদের মাঝে সকলের বড় তিনি। সবেমাত্র গোছল সেরে বেরিয়েছি। প্রতিদিন গোছলের পর আয়না দেখা যেন আমার অভ্যাসগত একটা কাজ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করতেই ফুপির গলা কানে আসে। মূলত রেডি হবার জন্যই বাথরুম থেকে বেরিয়ে দরজা আটকিয়েছিলাম। রিমি আপুকে সকাল সকালে পার্লারে নিয়ে যাওয়া হয়েছে, আর তার সাথে গেছে রিফা আপু সহ আমাদের পুরো কাজিনের দল। পার্লারের সাজাটা আমার সবচেয়ে বিরক্তিকর একটা কাজ, এর জন্যই বাসায় থেকে যাওয়া। চুলে পেঁচানো তোয়ালেটা চুলে রেখেই এগিয়ে গেলাম দরজার কাছে। দরজাটা খুলে দিতেই ফুপি তাড়াহুড়ো করে রুমের ভিতরে ঢুকে পড়লো। বলতে লাগলো, কতক্ষণ ধরে তোকে ডাকছি, তৈরি হব কখন বলতো? একটু পরেই তো বরযাত্রীরা চলে আসবে। কথাগুলো বলতে বলতে কোনায় রাখা ব্যাগগুলো থেকে নিজের ব্যাগ টেনে বের করতে লাগলেন। পরখ করে দেখে বের করতে লাগলেন আজকে পরার জন্য শাড়ি। ফুপি বেশ শৌখিন একটা মানুষ, সবকিছুতে তার পারফেক্ট হওয়া চাই। পরার জন্য একটা জামদানি শাড়ি হাতে নিলেন। ব্যাগটা ভালোভাবে রেখে উঠে আসতে আসতে বললেন, উফ বাবা, এতক্ষণে সময় পেলাম তৈরি হওয়ার জন্য। তুইও তাড়াতাড়ি তৈরি হয়ে নে তো, বরযাত্রী এলো বলে। হ্যাঁ, এই তো আমি এখনই রেডি হব। আমার উত্তরটা আধা শুনেই এগিয়ে গেলেন তিনি। এই মানুষটা এমনই, সব কাজেই তা তাড়াহুড়ো করতে হবে। এতক্ষণ সবটা কাজে তারা দিয়েছেন সবাইকে, ওনার প্রধান কাজ এটাই। ফুপির চিন্তা ছেড়ে আবারও দরজা আটকে দিলাম। আসলে অনেক দেরি হয়ে গেছে। বরযাত্রী এখন না আসলেও রিমি আপুকে নিয়ে কাজিন দলে ফেরার সময় হয়ে গেছে, আর আমার এদিকে কিচ্ছু হলো না। জামাটা পরার জন্য হাতে নিতেই দরজায় টোকা পড়লো। কে বলতেই ওপাশ থেকে ভেসে এলো চাচির কণ্ঠ। জামাটা বিছানায় রেখে আবারও দরজা খুলে দিলাম। রুমে ঢুকে আমাকে দেখে চাচি অবাক হয়ে বলল, কিরে রূপা, তুই এখন গোসল করলি? রেডি হবি কখন? আমরা তো কাজের জন্য সময় পাচ্ছি না। তোর তো কোনো কাজ নেই, রিমিকে নিয়ে ওরা তো এখনই চলে আসবে পার্লার থেকে। বরযাত্রীও তো 3টার মধ্যে চলে আসবে, তাড়াতাড়ি কর।